ওসামা বিন লাদেনের হার্ড ড্রাইভ থেকে সিআইএ আসলে এমন কি পেল যে তারা সেই ফাইলগুলিকে দুনিয়া থেকে চিরতরের জন্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল? সেই ফাইলগুলিতে ছিল অনেক ছবি, ভিডিও আর অদ্ভুত বার্তা, যেগুলো জানলে ওসামা বিন সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন ওসামা, তার পরিবার, এমনকি কাছের মানুষদের থেকেও ওই ড্রাইভ গোপন রেখেছিল? আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ যখন ওসামার কম্পিউটার ফাইলগুলি উদ্ধার করলো, তখন তারা ভেবেছিল সেখানে হয়তো আল কায়েদার অতীতের গোপন গল্প আছে, কিন্তু সেখানে লুকানো ছিল আল কায়েদার ভবিষ্যতের ছক আর হয়তো তার উত্তরাধিকারীর নামও। 2011 সালের 2 মে রাতের অন্ধকারে পাকিস্তানের অ্যাডভান্টা শহরে নামলো বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল সামরিক অভিযান, যেখানে লুকিয়েছিল পৃথিবীর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন, যে একদিনে প্রায় 3,000 মানুষকে হত্যা করেছিল, যাকে খুঁজে পেতে আমেরিকা 10 বছর ধরে অপেক্ষা করছে। অপারেশন নাম দেওয়া হয়েছিল নেপচুন স্পিয়ার। 23 জন নেভি সিল কমান্ডো, 4টি হেলিকপ্টার, তাদের একটাই লক্ষ্য ওসামা বিন লাদেনকে শেষ করা। কিন্তু শুধু তাই নয়, সিলদের ভালো করেই জানা ছিল ওসামার কম্পাউন্ডারে লুকিয়ে আছে এক বিশাল তথ্য ভান্ডার। তাই অপারেশনের 18 মিনিট অতিরিক্ত চালানো হয়, যাতে প্রতিটি ডিজিটাল ডিভাইস সংগ্রহ করা হয়। তারা নিয়ে আসে 5টি কম্পিউটার, 100-রও বেশি ইউএসবি ড্রাইভ, অসংখ্য সিসিটিভি ডিভাইস আর অনেকগুলি মোবাইল ফোন। এরপর আমেরিকা যা জানতে পারে তা গোটা পৃথিবীকে অবাক করে দেয়। কিন্তু তার আগে একটাই প্রশ্ন, কেন ওসামা বিন লাদেনকে তার নিজের দেশ সৌদি আরব থেকেই বের করে দেওয়া হয়েছিল? বিন লাদেনের রাজনীতিক পরিবার সমালোচনা করেছিল। সে বলেছিল তারা ইসলামের আদর্শ থেকে দূরে সরে গেছে। আর যখন আমেরিকান সেনারা সৌদি আর ঘাঁটি স্থাপন করে, তখন থেকে ওসামার ঘৃণা আরও বেড়ে যায়, যেখান থেকে শুরু হয় তার জিহাদি আদর্শের পথ চলা। এবার আবার ফিরে আসি এই রহস্যময় হার্ড ড্রাইভে। সিআইএ প্রথমে ভেবেছিল তারা শুধু আল কায়েদার অতীত সম্পর্কিত কিছু তথ্য পাবে, কিন্তু ফাইলগুলি খুলে দেখা গেল সেখানে লুকানো রয়েছে ভবিষ্যতের পরিকল্পনা, বিশ্বব্যাপী জঙ্গি নেটওয়ার্ক চালানোর ছক, এমনকি আল কায়েদার নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিতও। হার্ড ড্রাইভে পাওয়া যায় শত হাজার ইমেল, অদ্ভুত ডকুমেন্ট, হাজার হাজার অডিও, ভিডিও ফাইল। কিছু ভিডিও দেখে আমেরিকান গোয়েন্দারা হতবাক হয়ে যান, কারণ সেখানে ছিল জিহাদের পরিকল্পনাই ছিল না, কিন্তু অসামার ব্যক্তিগত আগ্রহ, শখ, এমনকি তার ভয়ের কাহিনীও, যেগুলি প্রকাশ পেলে দুনিয়ার কাছ থেকে তার ভয়ঙ্কর ইমেজ পুরোপুরি ভেঙে পড়ত। ওয়াসামা আসলে কোথায় গেল, যে প্রশ্নের উত্তরটা একটু জটিল। বিশ্বে বহু জায়গায় তার খোঁজ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পাকিস্তানে একটি নিরাপদ নেটওয়ার্কের জালে আটকে পড়ে। তালিবান ও মুজাহিদিনদের সঙ্গে আমেরিকার পুরনো সম্পর্ক স্মরণ করুন। একসময় তাদের প্রশিক্ষণ ও সাহায্য করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই সেই যোগাযোগ নতুন রূপ নেয়। পাকিস্তানের শীর্ষের নেতারা মাঝে মাঝে বিন লাদেনকে হিরো বা শহীদ বলে উল্লেখ করেছিলেন, কিন্তু মিশন এখনো শেষ হয়নি। ফাইলগুলি সংগ্রহ করা, বিশ্লেষণ করার পর অনেক প্রশ্ন রয়ে গেছে। ওসামার দেহ ধরে নেওয়ার পর তার ডিএনএ যাচাই করার জন্য বায়ো সেন্টারগুলিতে পাঠানো হয়েছিল। তারপর দেহকে ইউএসএস কার্ল ভিনসন বিমান বাহক জাহাজে নেওয়া হয়েছিল। সেখানে ধর্মীয় আচরণ অনুসারে পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়িয়ে উপযুক্ত প্রার্থনার পর উত্তর আরব সাগরের দেহ সমাহিত করা হয়। ফলে ওই দেহ কারো কাছে আর ফেরত যায়নি। আর এবার আসি হার্ড ড্রাইভে পাওয়া উপকরণ সম্পর্কে। যখন সিআইএ ডাটা ডিটেক্টিভ, তখন তা বেরিয়ে যা আসে যে অনেকেই চমকে দেয়, কারণ সেখানে অসামার একটি সম্পূর্ণ আলাদা এবং জটিল চিত্র পাওয়া যায়। আগে ধারণা ছিল অসামা শুধুই একটি প্রকৃতির নেতা, তার আর কোনো সক্রিয় এক্সিকিউটিভ ভূমিকা নেই। কিন্তু ফাইলগুলি দেখিয়ে দিল যে অসামা ছিল একটি মাস্টারমাইন্ড। তিনি নিজে অপারেশনগুলিকে প্ল্যান করতেন এবং এগুলো চালাবার জন্য নির্ভরযোগ্য কুরিয়ার সিস্টেম ব্যবহার করতেন। ওই কুরিয়ার সিস্টেমের নাম ছিল আবু আহমেদ আলু কুয়েতি। তিনি ছিলেন বিন লাদেনের সবচেয়ে বিশ্বস্ত বাহক। ফ্ল্যাশ ড্রাইভে থাকা আদেশগুলিকে তিনি ইন্টারনেট থেকে কপি করে পুরো নেটওয়ার্কে পৌঁছে দিতেন। কিন্তু একই সিস্টেমের শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়, কারণ কুয়েতিকে অনুসরণ করেই সিআইএ কম্পাউন্ড পর্যন্ত পৌঁছায়। হার্ড ড্রাইভের কিছু আদেশ ছিল ছোটখাটো নির্দেশও নয়। একটি চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে ফোকাস হওয়া উচিত আমেরিকার মানুষ ও তাদের প্রতিনিধি, তাদের হত্যা ও আক্রমণে। এমনকি একটি নির্দিষ্ট দিনও টার্গেট ছিল, পূর্বের বড় হামলার বর্ষপূর্তির দিন। পরিকল্পনায় ছিল রেল লাইনের আক্রমণ, আন্তর্জাতিক তেল ট্যাঙ্কের লক্ষ্য করা, আবার প্লেন হাইজ্যাক করে বড় বিস্ফোরণ ঘটানোর কথা।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ওসামা এমন সব কৌশল তৈরি করেছিল সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো ওসামা এমন সব কৌশল তৈরি করেছিল যেখানে লক্ষ্য ছিল আমেরিকান জনমনে ভীতি ও বিভেদ তৈরি করা, যাতে মানুষের রোষ তাদের সরকারকে লক্ষ্য করে ঘুরে ফিরে আসে। এই লেখাগুলি থেকে বোঝা যায় তিনি চাইতেন একটি বড় রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আর সবচেয়ে ওসামা তার ছিল পরিবারের সঙ্গে ওই কম্পাউন্ডে ছিল ৩ জন স্ত্রী, অনেক সন্তান, নাতি-নাতনি। সেখানে বসে তিনি বিশ্বের বিরুদ্ধে কূটনীতি ও হত্যার বাংলা রচনা করেছিলেন। তবু তার মনের ভিতরে ভয় ছিল। একটি চিঠিতে তিনি লিখেছেন, ইরান যানজটের সময় হয়তো তোমার দাঁতে টাঙ্কি চিপ লাগিয়ে দিতে পারে, সতর্ক থেকো। ২০১৭ সালে সিআইএ যখন অ্যাবটাবাদ থেকে উদ্ধারকৃত নথিপত্রের কিছু অংশ ডিক্লেয়ার ফাইল করে, তখন সেখানকার এক ১৯ পৃষ্ঠার আরবি রিপোর্ট বিশ্বকে স্তম্ভিত করে দেয়। এই রিপোর্টে প্রকাশিত হয় যে ঐতিহ্যগত শিয়া ইরান এবং সুন্নি আল কায়েদাদের মধ্যে যেখানে স্বাভাবিকভাবে শত্রুতা ছিল, সেখানে একটি গোপন সহযোগিতা গড়ে উঠেছিল। মূলত তাদের সাধারণ শত্রু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। রিপোর্ট বলছে ১৯৯১ থেকে ৯২ সাল থেকে সুদানে এই অস্বাভাবিকভাবে সহযোগিতা শুরু হয়। প্রতিটি যে ব্যক্তি আমেরিকার বিরুদ্ধে আক্রমণ চায়, ইরান তাদের সাহায্য করতে প্রস্তুত ছিল। বিনিয়োগ, অস্ত্র, প্রশিক্ষণ, নিরাপদ পারাপার, এমনকি পাসপোর্ট স্টাম্প ছাড়া যাওয়ার জায়গা। এবং বিন লাদেনের নিজেই বলেছিল, ইরান আমাদের মূল রক্তনালী, অর্থ, কর্মী ও যোগাযোগের জন্য। হার্ড ড্রাইভে পাওয়া যায় একটি ভিডিও ছিল ওসামার ছেলে বিয়ের ভিডিও। ছোট্ট কোরিয়ার মতো একটি এই ভিডিওর গোয়েন্দাদের কাছে ছিল অমূল্য, কেননা এতে প্রথমবারের মতো হাজমা বিন লাদেনের বড়দের মতো চিত্র পাওয়া যায়। এক কনসিডারেবল ব্যক্তি যাকে আল কায়েদার পরবর্তী নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল ওসামার কম্পিউটারে পাওয়া যায় ব্যক্তিগত ফাইলগুলি তার পাবলিক ইমেজের ঠিক উল্টো দিক দেখায়। তার কাছে পাওয়া গেল আমেরিকান অ্যানিমেটেড চলচ্চিত্র, ডিজনি, পিকচার, যেমন কার্স, চিকেন লিটল, আইস এজ ইত্যাদি। প্রথমে সিআইএ মনে করেছিলেন এগুলো হয়তো তার শিশু সন্তানের জন্য, কিন্তু আরও কিছু পাওয়া গেল। ভিডিও গেম যেমন সুপার ম্যারিও ব্রোস, ফাইনাল ফ্যান্টাসি 7 এবং সবচেয়ে আরও ইউনিক কাউন্টার স্ট্রাইক, যেখানে একদল টেরারিস্ট আর অপর দল কন্ট্রা টেরারিস্ট। এই গেমগুলি একজন ব্যক্তি যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে তার প্রাইভেট লাইফে থাকা, এমনকি তার উপর করা ডকুমেন্টারি, সব মিলিয়ে একটা দ্বৈত চরিত্রের চিত্র ফুটে ওঠে। আরও ছিল ওসামার ব্যক্তিগত লাইব্রেরি। একপাশে ছিল বর্ব, উডওয়ার্ড কিংবা নয়ম চমস্কৃত মতো লেখকদের মতো, যাদের লেখা আমেরিকান মিলিটারি স্ট্র্যাটেজি ও বাইরের নীতির কঠিন সমালোচনা করে। অন্য পাশে ছিল কমিউনিস্টের থিওরির বই, যেমন দ্য নিউ পার্ল হারবার বা ব্লাড লাইনস অব দ্য ইলুমিনাটি, যা বিভিন্ন ধারণা প্রচার করে যে বড় ঘটনার পিছনে গোপন শক্তি আছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল যে সিআইএ কিছু ফাইল জনসাধারণের কাছে প্রকাশ করেনি। কারণ ছিল ৩ ধরনের ফাইল: ন্যাশনাল সিকিউরিটির জন্য ঝুঁকিপূর্ণ, করাপ্টেড বা ড্যামেজড ফাইল, আর একটা কপিরাইটেড ম্যাটেরিয়াল। এছাড়াও একটি শ্রেণী ছিল যেটা প্রকাশ করা হয়নি, কেবল কারণ তার কন্টেন্ট প্রকৃতি কারণে অপ্রকাশ্য ছিল। অর্থাৎ ওসামার একটি ব্যাপক পরিমাণের অশ্লীল সামগ্র পর্নোগ্রাফি পাওয়া গিয়েছিল। ওসামা যে মানুষটি ইসলামিক নেতৃত্ব ছিল ও আমেরিকার অনৈতিকতা নিয়ে বক্তৃতা করতেন, একই সাথে তার প্রাইভেট লাইব্রেরি ও ডিস্কে যে সামগ্রী পাওয়া গেল সেটা অনেকের কাছে বিরল এবং কনফ্লিক্টিং বটে মনে হয়। এখন ফাইলের মধ্যে ছিল আল কায়েদার জব অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে জিজ্ঞাসা করা হতো, তুমি কি কখনো অপরাধ সাব্যস্ত হয়েছ? তোমার উদ্দেশ্য কি? যদি তুমি শহীদ হও তাহলে যোগাযোগের ঠিকানা কি? এই ধরনের প্রশ্নগুলি ছিল হৃদয় বিদারক। একজন মানুষ যিনি আগে সাধারণ ছিলেন ধীরে ধীরে প্রশ্ন করা বন্ধ করে দেয়, সন্দেহের বদলে অন্ধ বিশ্বাস ধরে নেয় এবং মানুষের সহানুভূতি হারিয়ে ফেলে। এটাই চরম উগ্রবাদ। প্রতিটি উগ্রবাদী ব্যক্তি একসময় সাধারণ মানুষই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বেইমানি, বিভাজন, নেশা ও হিংসা ঢুকে পড়ে।